নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 25শে জুলাই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে একটা খুশির খবর দিয়েছেন। ক্যামাক স্ট্রিটের ফেরেববাজ চিটিংবাজ ভাইপো এবং অন্য প্রভাবশালীরা জেলে যাবেনই এবং জেল থেকে চট করে বেরোতে পারবেন না। কোন প্রেক্ষিতে শুভেন্দুবাবু এই কথা বলেছেন সেটা নিয়ে আলোচনা করব। সাংবাদিকদের উপর জিহাদিদের আক্রমণ সেটা নিয়েও আলোচনা করব এবং অবশ্যই নিট বিতর্ককে কেন্দ্র করে যে অচল অবস্থা তৈরি হয়েছে সেই অচল অবস্থার নিরসন কিভাবে সম্ভব, ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ কি সেসব নিয়েও বলবো। একটু দীর্ঘ হবে কিন্তু আশা করি আপনাদের খারাপ লাগবে না। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, সেবাশ্রয়, খোকার সেবাশ্রয় একটা বড় স্ক্যাম। এখানেও কয়েক হাজার কোটি টাকা স্ক্যাম। খোকা তো দুর্বৃত্ত শিরোমণি, ও যখন স্ক্যাম করে 1000 কোটি টাকার নিচে স্ক্যাম করে না। সেবাশ্রয় নামে কি হয়েছে? মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সরকারি হাসপাতাল থেকে আলট্রাসোনোগ্রাফির মেশিন, এক্স-রে মেশিন বেআইনিভাবে সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। 2, হাতুড়ে ডাক্তার, প্রশিক্ষিত ডাক্তার নয়, ডাক্তারি ছাত্রদের দিয়ে রোগীদের পরীক্ষা করানো হয়েছে। 3, ভুল চিকিৎসায় বিকলাঙ্গ হয়েছে মানুষ, এক মাতৃশক্তির পা বাদ গেছে। 4, মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে ভাইপোর এক সাকরেদ আর একটা গুন্ডা ওই দিলীপ মণ্ডলের গোডাউন থেকে। সমস্ত তথ্য প্রমাণ জোগাড় হয়েছে। ইটস টাইম ফর অ্যান অ্যাকশন। পরিষ্কার বলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। শুভেন্দুবাবুর মুখে ফুলচন্দন পড়ুক, আমরা এটাই জানতে চাইছিলাম। অনেকের মনে নানা রকম প্রশ্ন, ভাইপো জেলে যাবে না, ভাইপো জেলে যাবে না। তাদেরকে আশ্বস্ত করেছি অনেকবার আমার প্রতিবেদন এবং অন্যান্য আলাপচারিতায়, ভাইপো যাবেই, যেতে হবেই। ডাকাত চূড়োমণি বেশি দিন খোলা হাওয়ায় থাকতে পারবে না। বাংলার রাজনীতিতে এত বড় দুর্বৃত্ত স্বাধীনতার পরে আর আসেনি। পিসি হচ্ছে প্রতিষ্ঠিত চোর আর ভাইপো হচ্ছে বাংলার সব থেকে বড় প্রতিষ্ঠিত ডাকাত। এই পিসি ভাইপো দুজনেরই জেলে যাওয়া উচিত। কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে দর্তহীনভাবে প্রত্যয়ের সঙ্গে বলেছেন একবার ঢুকলে আর বেরোতে পারবেন এবং ঢুকবেই। সব তথ্য প্রমাণ জোগাড় হয়ে গেছে। নাও ইটস টাইম ফর অ্যান অ্যাকশন। এটাই তো আমরা চাই, এটাই তো পশ্চিমবঙ্গের মানুষ চায়। এই দুর্বৃত্ত শিরোমণি জেলের ভিতরে যাক, জেলের মাটিতে গড়াগড়ি খা। এত অনিষ্ট বাংলার রাজনীতি এবং সামাজিক জীবনে কেউ করেনি যেটা করেছে এই ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটা। শুভেন্দুবাবু সরাসরি ভাইপোকে চিটিংবাজ বলেছেন। আমি তো বলি ফেরেববাজ, শুভেন্দুবাবু বলেছেন চিটিংবাজ। ওই একই, যাহা চিটিংবাজ তাই ফেরেববাজ। হীরক রানী হচ্ছে প্রতিষ্ঠিত ডাকাত রানী আর ভাইপো হচ্ছে ডাকাত দলের সর্দার, সব থেকে বড় ডাকাত। 2, এই যে নিট বিতর্কের আবহে সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে। আমাদের মিছিল নগরী কলকাতা বাদ যায় কেন? হরেক কিসিমের বামপন্থীরা মিছিল ডেকেছিলেন, ককরোচ জনতা পার্টি তাতে যোগ হয়েছিল। দেখুন, জেনজির প্রতিবাদের ভাষাটা অন্য, নানা রকম মিম এবং খুব ক্যাচি স্লোগান তারা ইউজ করেছিল, খুবই ক্যাচি স্লোগান। সেগুলো অবশ্যই দর্শকদের মন কেড়েছে। যেমন একটা আমি দেখছিলাম কোথাও, জুট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। এই ধরনের বহু প্ল্যাকার্ড ছিল। 3 মাসের
শিশুকে কোলে নিয়ে মা এসছিলেন, রাজপথে আছড়ে পড়েছিল প্রতিবাদ। শুভেন্দুবাবু বলেছিলেন প্রতিবাদ হবে, সচেতনতার ভাষা, কোনো অসুবিধা নেই, পুলিশ শান্ত থাকবে, পুলিশ কিচ্ছু করবে না। কিন্তু মিছিল থেকে দেশ বিরোধী স্লোগান হবে না, মিছিলকে কেন্দ্র করে পুলিশকে আক্রমণ, এগুলো হলে বরদাস্ত হবে না। পুলিশ অত্যন্ত সংযত ছিল। আমার সহকর্মীরা মার খেলেন ধর্মতলায়। কারা মেরেছে শুভেন্দুবাবু জানিয়েছেন। খিদিরপুর, রাজাবাজার, রাজারহাট, আকরা, এইসব জায়গা থেকে এসছিল। তানভীর, জামাল, আফরোজ পোশাক দিয়ে যাইছে না, নাম দিয়ে যাইছে না। কালকে আমি তো ছবিগুলো দেখছিলাম, এরা কোনো কুলের ছাত্র নয়, সব জেহাদি। জেহাদি, এই দুধেল গাইগুলো জেহাদি। এই জেহাদিকে দামিয়েছে কারা? দুধেল গাইদের সমর্থন নিশ্চিত করার জন্য কামড়াকামড়ি করছে তোলামূল, বামেরা, কংগ্রেস এবং হরেক কিসিমের তথাকথিত সেকুলার দল। এই সুযোগ কাজে লাগিয়ে এই দুর্বৃত্তদের খুব রাগ, একটা রাষ্ট্রবাদী সরকার এসছে, যা খুশি করা যাবে না, রেড রোড বন্ধ করে ঈদের নামাজ হবে না, তাজিয়ার হাইট ছোট হয়ে গেছে, এই সুযোগ ওরা খুঁজছিল। নিরীহ সাংবাদিকরা যাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য গিয়েছিলেন, তারা আক্রমণের মুখে পড়লেন, ক্যামেরা ভেঙে দেওয়া হলো, আঘাত করা হলো, চিকিৎসাধীন। শুভেন্দুবাবু ডক্টর শারদনাথ মুখোপাধ্যায় গিয়েছিলেন। তর্কহীন ভাষায় শুভেন্দুবাবু বিধানসভায় দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন গুন্ডা দমন আইন এদের বিরুদ্ধে প্রয়োগ হবে। 70 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, কোনো ছাড় নেই। বাংলার মাটিতে কোনো দেশ বিরোধী শক্তি এবার আর ডালপালা মেলতে পারবে না। দিদিমণি উস্কাতেন যখন সিএ বিরোধী তাণ্ডব হলো, ওয়াকফ বিরোধী আন্দোলন হলো, দিদিমণির প্রশাসন হাত গুটিয়ে বসেছিল। নইলে সিদ্দিকুল্লাহ বলতে পারেন কলকাতা ঢোকার 50টা রাস্তা আমরা অবরোধ করে রাখবো। এবং রামলীলা ময়দানের সেই মঞ্চ থেকে সিদ্দিকুল্লাহ বলেছিলেন যে নবান্ন থেকে তাকে কনগ্র্যাচুলেট করা হয়েছে এত বড় বিপ্লব করার জন্য, এত বড় হুমকি দেওয়ার জন্য। ওই দিদিমণি বলেছিলেন ধর্মতলায় দাঁড়িয়ে, একটা সম্প্রদায় যদি এক হয় সামলাতে পারবেন তো। বুঝতে পারছেন উস্কানিটা কোন লেভেল থেকে আসতো? এখনো দিচ্ছে উস্কানি, এখনো দিচ্ছে নির্মম মহিলা উস্কানি, অশান্ত করার জন্য, সরকারকে বিপদে ফেলার জন্য। এবার সেটা হবে না। এমন কঠোর আইন প্রয়োগ করা হবে 10 পুরুষ মনে রাখবে। আসলে শুক্রবারের দিনটা তো মমতাজ বেগমের কাছে খুব বিশেষ দিন ছিল না। এটা শুক্রবার, ওরা একটু দুষ্টুমি করবে, প্রশাসন কিছু করবে না। শুক্রবার ওদের দুষ্টুমি করার দিন। সেই প্রশ্রয়টা তো পেয়ে এসছে দীর্ঘদিন, 15 বছর ধরে। 3 মাসে তো হয়নি নতুন সরকার, সেই পুরনো অভ্যাসটা তো ভুলতে পারেনি। ভেবেছে একই সরকার আছে, শুক্রবার একটু দুষ্টুমি করা যায়। সেই দুষ্টুমিটাই করেছিল। 24শে জুলাই ধর্মতলায় নিরীহ সাংবাদিকদের উপর আক্রমণ। 10 পুরুষ মনে রাখবে, 10 পুরুষ। এমন পদক্ষেপ নেওয়া, 70 জন চিহ্নিত। এদিকে দিল্লির যন্তর মন্তরে দিল্লি পুলিশ ফেস রেকগনিশন সিস্টেমকে ব্যবহার করে 2500 জন দাগী দুষ্কৃতীকে চিহ্নিত করেছে, যারা ছাত্রদের আন্দোলনের ভিড়ে লুকিয়ে থেকে পুলিশকে লক্ষ্য করে বোতল ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে। একটা আন্দোলনের সাধারণ মানুষও আছে, স্বতঃস্ফূর্ততা আছে, কেউ অস্বীকার করছে না। কিন্তু ওই আন্দোলনের সুযোগে চিরকালই হয় দাগী দুষ্কৃতীরা ঢুকে পড়ে তারা অশান্তি পাকায়। এখন প্রশ্ন হলো এই অচল অবস্থা কাটবে কি?
দেখুন, সিজেপির প্রতিনিধিদের সঙ্গে 2 দফায় সরকারের বৈঠক হয়ে গেছে। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন তৃতীয় বৈঠকের ফলাফল কি হলো সেটাও আপনারা জানবেন। দেখুন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া বা না দেওয়া, এটার সিজেপির দাবিটা সরকার মানবে কি মানবে না সেটা আপনারা জেনে যাবেন। কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে যদি আপনারা শুধু নিছক শিক্ষামন্ত্রী ভাবেন তাহলে সেটা কিন্তু ভুল হবে। ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক গুরুত্ব কেন্দ্রের শাসক দলের কাছে অপরিসীম। কেন? সেটাই আমি কয়েকটা পয়েন্টে বলছি। 1, ধর্মেন্দ্র প্রধান অবশ্যই শিক্ষামন্ত্রী, তার আগেও অন্য মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, কিন্তু তিনি বিজেপির একজন বড় ইলেকশন স্ট্র্যাটেজিস্ট। বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, মহারাষ্ট্রে কিছুটা, বিজেপির নির্বাচনী বৈতরণী পার করানোর ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা অনস্বীকার্য। এটা বিজেপির নেতৃত্ব জানেন। এই যে 24 বছর বাদে ওড়িশায় বিজেডির সরকারকে সরিয়ে বিজেপির সরকার আসলো, তাতেও ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা ছিল। যদিও তাকে মুখ্যমন্ত্রী করা হয়নি, তিনি কেন্দ্রে মন্ত্রী আছেন। তিনি একই সঙ্গে অমিত শাহের ভীষণ আস্থাভাজন এবং 2 নরেন্দ্র মোদীর খুব আস্থাভাজন। সুতরাং তাকে শুধু শিক্ষামন্ত্রী হিসাবে চিহ্নিত করলে সেটা বোধহয় ভুল হবে। বিজেপির টপ ক্লাসের ক্ষেত্রে কাছে ধর্মেন্দ্র প্রধানের গুরুত্ব কিন্তু যথেষ্ট। 2, এই নতুন সরকারের পলিটিক্যাল ফিলোসফি কি? তাদের পলিটিক্যাল ফিলোসফি একটাই, গভর্নমেন্ট শুড নট বাকল আন্ডার এনি প্রেশার ফ্রম এনি অপোজিশন পার্টি অর ফ্রম সিভিল সোসাইটি অর ফ্রম স্টুডেন্ট অ্যাজিটেশন। আপনাদের মনে আছে 2015 সালে সেই ললিত মোদী কাণ্ডটা ঘটল, রাজনাথ সিং এর একটা উক্তি, সাংবাদিকরা রেজিগনেশন নিয়ে প্রশ্ন করেছিল। রাজনাথ সিং সপাটে বলে দিয়েছিলেন, भैया ये यूपीए सरकार नहीं है, ये एनडीए सरकार नहीं है, ये एनडीए सरकार है, यह रेजिग्नेशन फेजिग्नेशन नहीं होता है। অর্থাৎ একটা সরকারের পলিটিক্যাল ফিলোসফি কি, that had been made clear by the honorable minister রাজনাথ সিং। অর্থাৎ বিরোধীরা দাবি করলো, সংবাদ মাধ্যম দাবি করলো, সিভিল সোসাইটি দাবি করলো, স্টুডেন্টরা দাবি করলো, সেই দাবিকে মান্যতা দিয়ে মন্ত্রিসভা থেকে একজনকে সরিয়ে দিতে হবে। মোদী সরকার ডাজন্ট এন্ডোর্স দিস ভিউ, পিরিয়ড। 3, দেখুন, সরকার সিস্টেম থেকে পলিটিক্যাল লিডারশিপকে আড়াল করেছে। এনটিএর 47 জন আধিকারিককে কার্যত বরখাস্ত করা হয়েছে, কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু হবে, উচ্চশিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় অন্য একজনকে উচ্চশিক্ষা সচিব করা হয়েছে, গাঙ্গোয়ার নাম, তার বিরুদ্ধেও অভিযোগ আছে, বিতর্ক আছে। সরকার মনে করছে যে এটা তো সিস্টেমের ত্রুটি, অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নিতে হবে যাতে এগুলোকে কারেকশন করা যায়। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলে সরকার স্বীকার করে নিতে বাধ্য হবে যে রাজনৈতিক স্তরে সিদ্ধান্ত নিতে ভুল হয়েছিল, অ্যাডমিট করবে। কিন্তু এখানে সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারির সঙ্গে পলিটিক্যাল লিডারশিপকে আলাদা রাখছে। 4, দেখুন, ধর্মেন্দ্র প্রধান ইস্টার্ন ইন্ডিয়ায় একজন বড় ওবিসি নেতা। বিজেপি দীর্ঘদিন ধরে যেটা তৈরি করেছে, যে ইলেকটোরাল অ্যারিথমেটিক, জাতপাত নির্ভর একটা ভোট ব্যাংক, সেটা তারা সহজে নষ্ট হতে দেবে না। ধর্মেন্দ্র প্রধান বিহারে ওবিসি, নন যাদব ওবিসি ভোট এবং ইবিসি ভোট, মানে এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের ভোট যাতে বিজেপির পক্ষে পড়ে, কনসলিডেট করে, তার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। পূর্ব ভারতের
একজন বড় মাপের ওবিসি লিডার ধর্মেন্দ্র প্রধান। এটাও বিজেপি নেতৃত্বের কনসিডারেশনে আছে। তাই প্রাইম টাইম টেলিভিশন ডিবেট শো, ইনস্টা সেন্সেশন, আমরা বিভিন্ন ন্যারেটিভ করছি, বিরোধী দলের দাবি, ককরোচ জনতা পার্টির দাবি, সবই আছে, কিন্তু সরকার এগুলোর উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবে না। তারা পলিটিক্যাল ক্যালকুলেশন করবে, পলিটিক্যাল লস, পলিটিক্যাল গেন, সেটা থ্রেডবেয়ার ডিসকাশন করবে, করে একটা সিদ্ধান্ত নেবে। এর মানে কি ধর্মেন্দ্র প্রধান ইন্ডিসপেন্সিবল? রাজনীতিতে কেউ ইন্ডিসপেন্সিবল নয়। যদি ইলেকটোরাল অ্যারিথমেটিক কোষে দেখা যায় যে ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরালে আগামী দিনে বিজেপির পোল প্রসপেক্ট উজ্জ্বল হবে, এই ক্ষোভ প্রশমিত হবে, তখন কিন্তু তারা একটা সিদ্ধান্ত নেবে ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ নিয়ে। আর যদি দেখা যায় যে না, ধর্মেন্দ্র প্রধানকে সরালে পোল প্রসপেক্ট ক্ষতিগ্রস্ত হবে, কোনো অবস্থাতেই ধর্মেন্দ্র প্রধান সরবেন না, পিরিয়ড। কারণ মোদী সরকারের পলিটিক্যাল ফিলোসফি ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার যে হ্যাঁ, আন্দোলন হবে, রাস্তার আন্দোলন, দাবি দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস হবে, নতুন মেকানিজম ইভলভ হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার, যেটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, পপুলার ম্যান্ডেট নিয়ে সরকারে এসছে, সেই সরকারের কে মন্ত্রী হবেন আর কে মন্ত্রী থাকবেন না, সেটা কখনো বিরোধীরা, সমাজকর্মীরা, ছাত্ররা, মিডিয়া ঠিক করে দিতে পারে না। এটা সরকারই ঠিক করবে, কারণ এই সরকারের পিছনে জনাদেশ আছে। এই পলিটিক্যাল ফিলোসফি একদম ক্লিয়ার। এটা মোদী ডিসপেন্সেশনের পলিটিক্যাল ফিলোসফি। তাও কি মোদী সরকার দু এক জায়গায় তাদের অবস্থান বদল করেনি? হ্যাঁ, করেছে। 2013 সালে জমি অধিগ্রহণ আইন পরিবর্তন করে অর্ডিন্যান্স তারা এনেছিল, সেই অর্ডিন্যান্স তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। 3 কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের লাগাতার অবস্থান বিক্ষোভের পর বাধ্য হয়ে সেই 3 কৃষি বিল প্রত্যাহার করে নিয়েছিল মোদী সরকার। সবটাই কিন্তু ইলেকটোরাল অ্যারিথমেটিককে মাথায় রেখে। তাহলে ধর্মেন্দ্র প্রধান বিজেপির কাছে তার গুরুত্ব কি, সেটা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বললাম। আপনারা এগ্রি করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন, কমেন্ট বক্সে লিখবেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি সরকার ঠিক করবে কে মন্ত্রী হবে, কে মন্ত্রী হবে না। কারণ একবার যদি এই আন্দোলনের মুখে পড়ে সরকার ধর্মেন্দ্র প্রধানকে বলে তুমি ইস্তফা দাও, তাহলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে এবং বিরোধীরা কিন্তু রক্তের স্বাদ পেয়ে যাবে। একে এই আন্দোলনের ফান্ডিং, বিভিন্ন লোকের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। দেখুন, বাংলাদেশ, পাকিস্তান, ওই সমস্ত দেশ থেকে বিভিন্ন ব্লগাররা যেভাবে এই আন্দোলনকে উস্কে দিচ্ছেন, মনে তো প্রশ্ন আসা স্বাভাবিক। কারা ফান্ডিং করছে? ক্রাউড ফান্ডিং হচ্ছে? জানি না তো। শিখ ফর জাস্টিস কেন বলছে যে 15ই আগস্ট পর্যন্ত টেনে নিতে হবে? 10 কোটি টাকা তারা ইয়ারমার্ক করেছে এই আন্দোলনকে সমর্থন করার জন্য। রিপাবলিক অর্ণব গোস্বামী দাবি করেছেন যে এই যন্তর মন্তরে যে অবস্থান বিক্ষোভ হচ্ছে, সেখানে খাওয়া দাওয়ার এলহাই আয়োজন, তার জন্য কাতার থেকে নাকি পেমেন্ট হচ্ছে। এগুলোও তো দেখতে হবে। ছাত্রদের ভিড়ে দেশবিরোধী শক্তি লুকিয়ে নেই তো, যারা অস্থিরতা তৈরি করতে চাইছে, যারা ভাবছে এভাবেই বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপালের ঘটনা ঘটানো যাবে, ভুল করছেন। এটা বাংলাদেশ নয়, এটা নেপাল নয়, এটা শ্রীলঙ্কা নয়,
ভারতবর্ষের গণতান্ত্রিক ঐতিহ্য পুরনো এবং গণতন্ত্রের ভিত্তি খুব মজবুত। তবে সরকারেরও একটা ইন্টেলিজেন্স ফেলিওর আছে যে এটা এত দূর করাবে, এটা কেন সরকার আগাম আঁচ করতে পারেনি। সংঘপ্রধান মোহন ভাগবত খুব দামি কথা বলেছেন, এরা তো আমাদের সন্তান সন্ততি। দেখুন, আমরা যখন ছোটবেলায় বাবা মা যেটা বলতো আমরা কিন্তু বিনা বাক্যবাই শুনে নিতাম, এই যে বাবা মা বলছে। কিন্তু এখনকার প্রজন্ম বা আমাদের ছেলেমেয়েরা কি আমাদের সব কথা একদম বিনা বাক্য বই মেনে নেয়? না তো। ওরা প্রশ্ন করে, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে যে আমরা কোথায় ভুল, ওরা কোথায় ঠিক। মোহনজি এটাই বলেছেন, যুক্তি দিয়ে, সময় দিয়ে, সহানুভূতির সঙ্গে এই জেনজির সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। কোন রকম হুকুম এবং খবরদারি এরা বরদাস্ত করবে না, একদম সার সত্যটুকু বলেছেন মোহনজি। এবং প্রধানমন্ত্রীও বারবার করে এই বার্তাটাই দিচ্ছেন। আন্দোলনকারী ছাত্রদের বন্ধু ধন্যবাদ দিয়েছেন, তাদের কাছ থেকে সাজেশন চেয়েছেন, ভিডিও বার্তা দিয়েছেন এবং তার মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যে ইনস্টাগ্রামে রিল বানাও। এই জেনজি ইনস্টাগ্রাম ফলো করে, ইনস্টাগ্রামে রিল বানাও, সরকারের বক্তব্য বলো। কারণ এটা সেই ট্র্যাডিশনাল আন্দোলন তো নয়। তথাকথিত রাজনৈতিক দলগুলো কি স্লোগান দেবে, কি আন্দোলনের গতি প্রকৃতি হবে, এটা আমরা মোটামুটি জানি। কিন্তু এই ককরোচ জনতা পার্টি এবং এই ছাত্রদের আন্দোলনের ধরন, প্রকৃতি, স্লোগান চয়ন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এটার মোকাবিলা করতে গেলে ওইভাবেই করতে হবে, কোনো ট্র্যাডিশনাল পথে তার মোকাবিলা করা সম্ভব না। এই সংকট কাটবে। রাহুল গান্ধী, অখিলেশ ঘোলা জলে মাছ ধরছেন, রাজনীতি রুটি শেখছেন, এটাই করেন বিরোধীরা। সামনে উত্তরপ্রদেশের ভোট, রাহুল মরিয়া হয়ে গেছে, ক্ষমতা থেকে কত দূরে, বারবার কংগ্রেস আসছে। দেখুন 14, 19, 24 এই তিনটে লোকসভা নির্বাচনে কংগ্রেস মিলিতভাবে যা আসন পেয়েছে, 2024-এ বিজেপি তার থেকে বেশি আসন পেয়েছে। 2024-এর নির্বাচনে বিজেপি এককভাবে 240টা আসন পেয়েছে। 2014, 19 এবং 24-এ কংগ্রেস মোট যে আসন পেয়েছে তার থেকে বেশি। তাই রাহুল গান্ধী মরিয়া হয়ে গেছেন। তিনি 56 বছরের যুবক, এটা মিডিয়া বলে। যুবক 28 বছর, 25 বছর, যারা মহাকাশে রকেট পাঠাচ্ছে। রাহুল গান্ধী পিটার প্যান, যে কখনো বড় হয় না, মরিয়া হয়ে গেছে রাহুল। ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে রাজনীতি রুটি সেঁকে অচল অবস্থা তৈরি করে একটা পরিস্থিতি যদি তৈরি করা যায় যাতে নির্বাচনে ফায়দা লুটতে পারে তারা, ব্যাস, এর বাইরে কিছু নয়। ঘোলা জলে মাছ ধরছে বিরোধীরা সবাই। যদিও এই যে নিট নিয়ে যা হয়েছে, এটা একেবারেই হওয়া উচিত নয়। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়েছে, মারা গেছে, আত্মহত্যা করেছে, চাপ নিতে পারেনি, হতাশ হয়ে। একেবারে টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার এবং সংসদে আলোচনা হোক। বিরোধীরা যেন আলোচনা থেকে পালিয়ে না যায়, পূর্ব শর্ত ছাড়া আলোচনায় আসুন। আপনাদের বক্তব্য বলুন, দেশবাসী শুনবে। সরকারের বক্তব্য সরকার বলবে, দেশবাসী দুধ কা দুধ পানি কা পানি ঠিক বুঝতে পারবে। ঠিক তারা অভিজ্ঞতা থেকে যাচাই করে নেবে কাদের অবস্থান সাধারণ মানুষের পক্ষে। জনতা জনার্দনের উপরই ছেড়ে দিন না, পূর্ব শর্ত রেখে আলোচনার পরিবেশটা নষ্ট না করে। রাজনীতির রুটি শাকার জন্য আপনারা ছাত্রদের ব্যবহার করছেন, এটা দিনের আলোর মতো স্পষ্ট। অমিতাভদা অবশেষে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। এবার তো বিরোধীরা রক্তের স্বাদ পেয়ে যাবে।
এবং মোদী সরকার তাদের 12 বছরের রাজনৈতিক ফিলোসফি থেকে সরে আসলো। তারা বলতো যে না, ইস্তফা কেন, বিরোধীরা, সিভিল সোসাইটি, ছাত্ররা আন্দোলন করবে, ইলেক্টেড গভর্নমেন্ট কে তাদের চাপের মুখে পড়ে ইস্তফা দিতে হবে। কিন্তু তাদের অবস্থান 180 ডিগ্রি ঘুরলো এই ক্ষেত্রে। কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, সরকার আসবে যাবে, মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি অনন্তকাল থাকবে না, বিজেপি অনন্তকাল রাজত্ব করবে না। সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রাষ্ট্র, দেশ, সমাজ এবং ছাত্র জীবনের ভবিষ্যৎ, মানুষের ভবিষ্যৎ। আজকে এটা খুব ব্যতিক্রমী জায়গা, ভারতবর্ষের দ্বিতীয়বার হলো যেটা আমার জীবনে আমি দেখলাম যে ছাত্ররা সরকারের কে মাথা নত করালো। ছাত্র শক্তি এবং যে কেন্দ্রীয় সরকার, তারা মনে করত যে তারা অপরাজয় এবং তাদের নীতি নিষ্ঠা, তাদের কর্মপদ্ধতি, যেটা ভারতবর্ষের স্বাধীনতার পরে 6 দশকের ন্যারেটিভকে পরিবর্তন করে দিয়েছে। এটা প্রমাণিত হলো যে ছাত্র শক্তির কাছে, গণতন্ত্রের কাছে, মানুষের কাছে সমস্ত শক্তি পরাজিত হয়, এটাই হয়েছে। কিন্তু আমার কনসার্ন অন্য জায়গায়। ভারতবর্ষের শিক্ষার হাল বেহাল, এডুকেশন রিফর্ম দাবি করেছে। ছাত্রদের দুটো দাবি ছিল। আমি বিরোধীদের নিয়ে কনসার্ন না, আমি রাহুল গান্ধী অথবা কেজরিওয়াল এরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, এদের জন্য আমি বিন্দুমাত্র চিন্তিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা ধর্তব্যের মধ্যে নয়। মূল কনসার্ন হচ্ছে ছাত্র। যে দেশে বাজেটারি অ্যালোকেশন জিডিপির অনলি 4% অন এডুকেশন, ভারতের মতো রাষ্ট্রে, যেখানে স্কুল এডুকেশনের সমস্ত টাকা তারা শুধুমাত্র ওই মিড ডে মিলে খরচা করে ফেলছে, যেখানে রিসার্চ ওয়ার্কে যদি কম্পারিজন করে চায়নার সাথে নগণ্য পয়সা খরচা করছে ভারত সরকার, যেখানে স্কুল এডুকেশনের পরে ক্লাস 10-এর পরে 11-12-এ গিয়ে এমলেস এডুকেশনে চলে যাচ্ছে, যেখানে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন প্রফেশনাল কলেজ তৈরি হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে বোঝা না যাওয়ার জন্য, যেখানে স্কুল শিক্ষক নিয়োগের জন্য সারা ভারত জুড়ে দুর্নীতি হয়, যেখানে বিভিন্ন কলেজের নিয়মতান্ত্রিক যে সংস্থাগুলো আছে, নিয়ামক সংস্থাগুলো আছে, তারা টুথলেট টাইগার হিসেবে ব্যবহৃত হয়, যে দেশে সমস্ত ব্রাইট ছাত্র ছাত্রীরা বিদেশে চলে যাচ্ছে, সেই দেশের ছাত্রকুলের ভবিষ্যৎ, সেই দেশের ভবিষ্যৎ অত্যন্ত সঙ্গীন, অত্যন্ত করুণ। ইফ ইন্ডিয়া ইজ ইন রিয়েল ডেঞ্জার, সেটা করাপ্ট রাজনৈতিক দলের হাতে নেই। ভারতবর্ষের ভঙ্গুর, মৃত, অথর্ব, পঙ্গু শিক্ষা ব্যবস্থার জন্য ভারতবর্ষের ভবিষ্যৎ অত্যন্ত সঙ্গীন। অন্তত আমাদের ঘরের ছেলে মেয়েরা সেটা ভারতবর্ষের মানুষের কাছে পরিস্ফুট করেছে। আমি কেন্দ্রীয় সরকারকে নিন্দা করেছি প্রাথমিকভাবে, আমার ঘরের ছেলে মেয়েদের উপরে তারা অত্যাচার করেছে, লাঠিচার্জ করেছে, তাদের কথা শোনেনি। শোনা দরকার ছিল। আমার ছেলে যদি আমাকে কথা বলতে চায়, আমি যদি না শুনি, তার থেকে আমার থেকে কলঙ্কিত পিতা, কলঙ্কিত শিক্ষক হতে পারে না। তাই জন্য আজকে ছেলে মেয়েরা মাথা নত করিয়েছে কেন্দ্রীয় সরকারকে। আমি এই ছেলে মেয়েদের প্রতি সেই রবীন্দ্রনাথের কথাটা খালি উচ্চারণ করব, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। তোমারাই আগামী দিনের ভবিষ্যৎ। এই সমস্ত রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, এই অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, সবার জায়গায় নতুন ছাত্র সমাজ উঠে আসুক, তারা দেশকে আগামী দিনে করুক। আমরা চীনকে সারপাস করে যাব, আমরাই ভারতের আগামী দিনের আমরা শক্তি হিসেবে উঠে আসবো। আমি আজকে ছাত্র শক্তির জয় জয়কার করছি, নবশক্তির জয় জয়কার করছি। আমার কাছে বিরোধী শাসক কোনো ব্যাপার নয়। এই দেশ মানুষের দেশ, জনগণের দেশ। সংবিধান প্রণেতাদের আমি নমস্কার, ধন্যবাদ, কুর্নিশ জানাই। ধন্যবাদ অমিতাভ। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড।
উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।